ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। দেখে নিয়ে আজকের দিনের উল্লেখযোগ্য যেই সংবাদগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর শুরুতেই দর্শক জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। জনসেবা এবং নারী শিক্ষার প্রসারে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এর আগে শেখ হাসিনা টাঙ্গাইল জেলায় 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে স্বাধীনতার পর কোনো সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সকালে প্রথম পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঢাকা থেকে আকাশপথে সরাসরি এই কমপ্লেক্সে পৌঁছান তিনি। ভারতেশ্বরী হোমসের শিশুরা এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানাকে অভ্যর্থনা জানান। এরপর দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরণোত্তর এবং শিল্পী শাহাবুদ্দিন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কুমুদিনী ট্রাস্ট সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের বিত্তবানরাও অনুসরণ করতে পারেন। যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে মানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নের কিছু অংশ বাস্তবায়ন করতে পারলেও নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না। বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলায় 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এর মধ্যে নির্বাচিতদের চিঠি দেওয়ার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে ডাকসু ভবনও। এদিকে নির্বাচন বাতিল চেয়ে চলছে আন্দোলনও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ভিপি পদ ছাড়া সবকটিতে জয় পায় ছাত্রলীগ। বেশিরভাগ হল সংসদে জয়ী হয় ছাত্রলীগ। নির্বাচন বর্জন করে নতুন নির্বাচনের দাবি করছে বাম সহ কয়েকটি ছাত্র সংগঠন। বৃহস্পতিবার উপাচার্য জানান, দু একটি অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। পাশাপাশি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা। যে তাৎক্ষণিকভাবে কিছু ধোঁয়াশা, কিছু বিভ্রান্তি সেগুলো ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে। কেননা সত্যের একটি বড় শক্তি আছে। সুশৃঙ্খলভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার প্রতি সকলে যেন শ্রদ্ধাশীল থাকি, সেই আহ্বানই আমি রাখব। নবনির্বাচিত জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানিয়েছেন, প্রশাসনের চিঠি পাননি তারা, তবে নিজেদের কোনো বাড়তি আয়োজনও নেই। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আজকে ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলেছেন অনতিবিলম্বে এই শতমত কাল বা পরশুর মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তারা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আস্থা রেখেছে আমাদের উপরে, এবং সেই যেহেতু আমরা চাই প্রতি বছর ক্যালেন্ডার ইয়ারে ডাকসু যোগ হোক, প্রতি বছর ডাকসু হোক, আর কখনোই আর 28 দিনের জন্য আমাদের নির্দিষ্ট সময়ের পর অপেক্ষা করতে না হয়। ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই এক এক সময় এক এক রকম কথা বলে আলোচনায় থাকছেন কোটা আন্দোলন নেতা নুরুল হক নূর। তিনি দায়িত্ব নিতে ছাত্রলীগের সহযোগিতাও চেয়েছেন, অন্যদিকে দিচ্ছেন আন্দোলনের হুমকিও। আমার একটি সংগঠন রয়েছে, তারা আমার জন্য শ্রম দিয়েছে, কাজ করেছে আমার সাথে। অন্যান্য আমার যে সহযোদ্ধারা রয়েছে তারা আমাদের সাথে কাজ করেছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা আমাকে এই এত কারচুপির পরে এত ভোটে নির্বাচিত করেছে তাদের সাথে আমরা কথা বলে ইন্টারাকশন বুঝতে চেষ্টা করছি তারা কি চাচ্ছে। সেই জায়গা থেকে তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য ভিপি দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করি, আমি সেটা করব। আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে আমি দায়িত্ব গ্রহণ করব না।
এদিকে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন অব্যাহত রেখেছেন কয়েকজন প্রার্থী। বুধবার রাত থেকে রোকেয়া হলের প্রধান ফটকের বাহিরে 4 জন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। গৃহস্থালির গ্যাসের দাম 80% বাড়াতে চায় কর্ণফুলী গ্যাস কোম্পানি। সেক্ষেত্রে এক চুলায় 750 টাকার পরিবর্তে গ্রাহকদের গুনতে হবে 1350 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে 800 টাকা থেকে বেড়ে হবে 1440 টাকা। সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানির শেষ দিনে দাম বাড়ানোর এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। এতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার 3 টাকা 13 পয়সার বদলে 9 টাকা 74 পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাস 2 টাকা 71 পয়সার পরিবর্তে 8 টাকা 44 পয়সায় বিক্রি করতে চায় কর্ণফুলী। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য গ্যাসের দামও দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে বর্তমান 9 টাকা 62 পয়সার পরিবর্তে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে 18 টাকা 4 পয়সা। এছাড়া শিল্প খাতে 132%, বাণিজ্য সংযোগে 41% এবং চা বাগানে গ্যাসের দাম 107% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে গণশুনানিতে। পাশাপাশি বিতরণ চার্জও 25 থেকে বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস কোম্পানি। আজ শুনানি শেষ হলে আইন অনুযায়ী 90 দিনের মধ্যে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বিইআরসির। এদিকে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গ্যাস আমদানি করা হলে বিদ্যুৎ, শিল্প ও সার খাতে দেওয়ার পর বাসাবাড়িতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ায় ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এলএনজি আমদানি করছি এবং করব, কিন্তু এলএনজির দাম আমাদের দেশীয় গ্যাসের চেয়ে বেশি। সুতরাং দুটাকে এমনি সমন্বয় করে করতে চাই যাতে এলএনজি এবং আমাদের দেশীয় গ্যাস মিলিয়ে বাজারে দিলে ভোক্তাদের জন্য এটা অত ব্যয়বহুল না হয়। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকের সংবাদ সম্প্রসারণে। সবশেষ যে খবরটি, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব, সেটি নিয়ে একটু আপনাদের মূল্যায়ন জেনে নিতে চাই। আজকে শেষ দিন ছিল গণশুনানির, কি মনে হয়, মানে দাম বাড়ানোর যে প্রস্তাবটি আছে সেটির পক্ষে বিপক্ষে আপনাদের কি মতামত? আবু সাইদ খান। না, দুটো দিকে আছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে একটা সঙ্গতির ব্যাপার আছে, সঙ্গতি রক্ষা করার একটা সমন্বয়ের ব্যাপার আছে। তবে হয় কি যে একবারেই গ্যাসের দামটা যদি বেড়ে যায়, আর একটা হচ্ছে যে কোথায় কোথায় বাড়াবে, এগুলো আমার মতে একটু চিহ্নিত হওয়া উচিত। যেমন এখানে আমি একটু বলি যে ধানমন্ডি, গুলশানে, বনানীতে এখানে যদি দাম বাড়ে চুলাপতি, সেটা হয় না, কিন্তু সাধারণ মানুষ যেখানে বাস করে, এমনকি বস্তি এলাকা কিংবা গরিব মানুষের আবাস যেখানে, সেই জায়গাগুলোকে আমার মনে হয় একটা বিবেচনা করতে পারে। অতএব সেই ক্ষেত্রে একটা ম্যাপিংও হতে পারে যে কোন এলাকায় বাড়ানো উচিত, কোন এলাকায় বাড়ানো উচিত না। আর একটা হচ্ছে যে চট করে দামটা বাড়ানোটা ঠিক না। আর অনেক ক্ষেত্রে হয় কি, দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সমস্ত কিছু বেড়ে যায়, যেটাকে সমন্বয় করতে পারে না, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে গ্যাসের দাম বাড়ার সঙ্গে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে ইত্যাদি, এবং সমস্ত চাপটা, হ্যাঁ, কিন্তু সমস্ত চাপ অতিরিক্ত বেড়ে যায়। যতটুকু বাড়া উচিত ততটুকু না, তার চেয়ে কয়েক গুণ বেশি বেড়ে যায়, এবং এখানে নিয়ন্ত্রণটা থাকে না। এবং সব চাপটা নিম্নআয়ের মানুষ, যারা বাসে ওঠে, যারা অটোরিকশায় ওঠে ইত্যাদি, তাদের উপরই চাপটা যায়। তো এবং সেটা খানিকটা অনেক ক্ষেত্রে অসহনীয়। তো অতএব এগুলো বিবেচনা করেই দাম বাড়ানো উচিত। রেজওয়ানুল হক রাজা, আপনার কি মত? আমিও মনে করি যে গ্যাসের দামটা বাড়ানো উচিত। তবে সেটি এইরকম যে প্রস্তাবটা করেছে আপনার কর্তৃপক্ষ, এটি অনেক বেশি হয়ে গেছে বলে আমার ধারণা। 100%-এরও বেশি, 103। তো এটি তো আসলে একবারে এই চাপ নেওয়াটা অনেকের পক্ষে কঠিন। আমি গ্যাসের দাম বাড়ানোর এই জন্য পক্ষপাতী বললাম যে দেখেন, যাদের এখন নতুন যে সমস্ত বাসাবাড়ি হচ্ছে সেখানে কিন্তু গ্যাসের লাইন দেওয়া হচ্ছে না। তো তারা কি ব্যবহার করছে? তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গেলে যে খরচটা পড়ছে, সেটার সঙ্গে যদি আপনি এই পাইপলাইনের গ্যাস, যে বাসাবাড়িতে এখন যে গ্যাস আছে, সেটা তুলনা করেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের বৈষম্য হচ্ছে। মানে কেউ কম দামে গ্যাস ব্যবহার করছে, আর কাউকে অনেক বেশি দামে ব্যবহার করতে হচ্ছে। এবং আমাদের দেশের গ্যাসের যে মজুদ, সেটা তো প্রায় শেষ হয়ে আসছে, এটা আমরা সবাই জানি। আমাদেরকে অদূর ভবিষ্যতে হয়তো এই সবাইকেই সিলিন্ডার গ্যাসের উপরে ডিপেন্ড করতে হবে। তো সেই কারণে আমার যতটুকু জানি যে সরকারের পরিকল্পনা তাই ধীরে ধীরে এখন যে সমস্ত গ্যাসের সংযোগ আছে সেগুলিকে বাড়ানো। কিন্তু একবারে এই এক লাফে এত বাড়ানো, এটি কোনোভাবেই ঠিক না।
এবং সাইদ ভাই যেটা বললেন যে আমি তার সঙ্গে পুরোপুরি একমত। দেখুন, বিদ্যুতের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে কয়েকটা স্ল্যাব আছে, এরিয়া অনুযায়ী যেমন আছে। গুলশান এলাকার বিদ্যুতের দাম আর কি বলে মিরপুর এলাকার বিদ্যুতের দাম এক হওয়া উচিত না। এটা যার যে ক্যাপাসিটি সেটা ফলো করা উচিত। তো সেই অনুযায়ী এলাকা প্লাস হচ্ছে যে তার ব্যবহারের পরিমাণ, সেই হিসাব করে বিদ্যুতের কিন্তু রেটটা কিন্তু ভ্যারি করে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটি হয় না। গ্যাসের ক্ষেত্রে একজন নিম্ন আয় বস্তিতেও গ্যাস সংযোগ দিলে 1 চুলা 2 চুলা যাই থাকুক, সেটা গুলশানও তাই। এই জায়গাটায় বিদ্যুতের মতো স্ল্যাব করা যায় কিনা সেই বিষয়টি বিবেচনা করার দরকার। আমরা একটু সংযুক্ত করে নিতে চাই, একটা ম্যাপিং হতে পারে যে এই এলাকা বাড়বে, এখানে এটা হবে। আমরা সংযুক্ত করে নিতে চাই ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। ওনারা বিরোধিতা সবসময় করছেন গ্যাসের দাম বৃদ্ধির। ডক্টর এম শামসুল আলম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণ। নিশ্চয়ই আপনি আমাদের আলোচনাও শুনছিলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা তো গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেনই এবং এটি নিয়ে হাইকোর্টেও গেছেন আপনারা। আসলে আপনাদের যুক্তিটা কি? গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ কেন করছেন? এই জায়গাটা একটু আমি সংশোধন করতে চাই। আমরা ঠিক গ্যাসের দাম বৃদ্ধির ব্যাপারটি বিরোধিতা করছি ঠিক এভাবে বলা যাবে না। আমরা গ্যাস সরবরাহ চেইনে যে নানা ধরনের মূল্যহার আছে, যেমন ধরেন যে কোম্পানি বিতরণ করে তার একটা বিতরণ চার্জ বা বিতরণ মূল্যহার দেওয়া হয়, যে সঞ্চালন করে তার বিতরণ চার্জ দেওয়া হয়, সঞ্চালন চার্জ দেওয়া হয়, পেট্রোবাংলার সার্ভিস চার্জ দেওয়া হয়, আর স্টিল এলএনজি আমরা সার্ভিস অফার করে তার সার্ভিস চার্জ। এই সমস্ত চার্জ বা মানে সঞ্চালন কারণ এসব মূল্যহার ব্যাপারে বিরাট বিপত্তি ঘটে গেছে। আমরা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে গতবারে যে 16 অক্টোবর 2018 বললো যে যাবে বিতরণ চার্জ এবং সঞ্চালন চার্জ, এই দুটা চার্জ মিলিয়ে প্রায় 14 কোটি টাকা অযৌক্তিক করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাণিজ্যিক ভাবে এই বিদ্যুৎ বা গ্যাস বা কয়লা সরবরাহ করতে এই সেবাটা দিচ্ছে এই গভর্নমেন্ট পলিসিতে যে কোম্পানিগুলো কস্ট প্লাস মোডে অপারেশন হচ্ছে পলিসিতে। কস্ট প্লাস দেওয়ার খরচ হবে, তার সঙ্গে কিছু মুনাফা দেওয়া হয়। সেই মুনাফার পরে দেওয়া হচ্ছে ডিআরসি দিচ্ছে এবং সেটা ডিআরসি এই জায়গায় আমাদের বোঝা যাচ্ছে কি যে আমরা ডক্টর এম শামসুল আলম, আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সম্ভবত নেটওয়ার্কে কোনো সমস্যা। আমি আবারও আপনাকে ফোন করার চেষ্টা করছি, আবারও আপনাকে সংযুক্ত করে নেবার চেষ্টা করছি। আমরা ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না। আমি বলবো যে আরেকবার একটু যদি ওনাকে সংযুক্ত করে নেওয়া যায়, টেলিফোন করার চেষ্টা করা হয়। ডক্টর এম শামসুল আলমকে আমরা আরেকবার একটু শুনতে চাই যেটি বলছিলেন আপনারা। না, তবে একটা ব্যাপার হচ্ছে যে এই যে সঞ্চালন, কিছু অব্যবস্থা, দুর্নীতি ইত্যাদি ব্যাপারগুলো রয়ে গেছে, সেটাও কিন্তু অ্যাড্রেস করা দরকার এবং এদিকেও নজর দেওয়া উচিত। যে দাম বৃদ্ধি করে এই সব এখানে সমন্বয় করা হবে কিংবা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে, আর এখানে যে অব্যবস্থা রয়ে গেছে সেগুলোকে দেখা হবে না, সেটা হতে পারে না। আসলে এই অব্যবস্থাপনাগুলো দূর করলে গ্যাসের দাম আসলে সেই রকম ভাবে বৃদ্ধির প্রয়োজন হবে না, এরকমটা কি বিষয়টা? এরকম বোধ আমার ওনার কথা থেকে একটা মনে হচ্ছিল যে এইভাবে ব্যাপারটা যে সঞ্চালন ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে। অবশ্যই আছে। আমরা তো দেখেছি বহু জায়গায় অনুমোদন নাই, কিন্তু তিতাস গ্যাসের এক ধরনের অসাধু কর্মকর্তা বা কর্মচারী তারা তাদের নিজ দায়িত্বে পাইপলাইন পর্যন্ত বসাচ্ছেন। আমরা এরকম ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ, 2500 এই সমস্ত এলাকায় এই ধরনের প্রচুর কাজ করতে দেখেছি। এবং গ্যাসের বড় একটা সমস্যা হচ্ছে সিস্টেম লস। আপনি গ্যাসের মিটার রিডাররা কোটি কোটি টাকার মালিক, এরকম অনেক মিটার রিডারের খবর আমরা জানি, যেরকম বিদ্যুতের মিটার রিডারও থাকে। তো দুঃখিত, বিদ্যুতের মিটার রিডারদের মতো এরকম গ্যাসের ক্ষেত্রেও এরকম অনেক ধরনের অপচয়, দুর্নীতি, করাপশন এগুলি আছে। শামসুল আলম সাহেব যেটি বলতে চাচ্ছিলেন, তিনি তো এই বিষয়ে এক্সপার্ট, তিনি আমাদের চাইতে আরো ডিটেল বললেন। আরো অনেক জায়গাতে তিনি বোনাস টোনাস ইত্যাদি কথা বলছিলেন। এই সমস্ত জায়গাগুলি কিন্তু কারেকশন করার দরকার আছে। সিস্টেমের মধ্যে আরেকবার একটু শুনে আসি, তাকে আমরা আরেকবার সিস্টেমের মধ্যে বড় ধরনের গলদ আছে। আমরা ফোনে পেয়ে গেছি। ডক্টর এম শামসুল আলম, আপনার কথা স্পষ্ট শুনতে একটু অসুবিধা হচ্ছিল, আপনি যদি আবার একটু বলেন। ডক্টর এম শামসুল আলম, গত যে মূল্য বৃদ্ধিটা হতো, মানে গতবারে গ্রাহক পর্যায়ে
কিন্তু বিতরণ চার্জ, সঞ্চালন চার্জ এগুলো বৃদ্ধি করা হচ্ছে। এলএনজি কারণ গ্যাস মূল্য এইসব বৃদ্ধি করার কারণ গ্যাস সরবরাহ ব্যয় 7 টাকা 17 পয়সা থেকে 8 টাকা 63 পয়সা, অর্থাৎ 1 টাকা 6 পয়সা ঘাট। সেই ঘাটটা সরকার 1 টাকা এবং জ্বালানি নিরাপত্তা প্রবৃত্তিকে 6 পয়সায় অনুদান দিয়ে সমন্বয় করা। এইবার মাসের মাথায় তারা আবার প্রস্তাব নিয়েছে সঞ্চালন চার্জ বৃদ্ধি করতে হবে। তখন 15 পয়সা 1,42 পয়সা করা হয়েছে, তাদের দরকার ছিল 10 পয়সা, অর্থাৎ 25 বা 27 করা দরকার ছিল। গণশুনানিতে এটা এস্টাবলিশ করতে, কিন্তু ডক্টর এম শামসুল আলম, সেই গতবারের যে বৃদ্ধির যে প্রস্তাবনা ছিল সেটা তো কার্যকর, মানে ভোক্তা পর্যায়ে কার্যকর হয়নি, তাই না? কার্যকর না হলে যে ঘাটতি, এটাও তো ভোক্তাদের উপরেই চলে গেল। সুতরাং যদি ব্যয়টা বেড়ে যায়, এখন তারা আবার যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব 1 টাকা 17 পয়সা সমস্ত ব্যয় মানে প্রধান প্রোডাক্টটা 14 টাকা 91 পয়সা ভোক্তা করে, যে কারণে 10%, 150%, 65% প্রস্তাবে ওই সময়টা একটা হয়ে গেছে। আমাদেরকে তারা বলতেছে যে আমরা বিরোধিতা করছি। অলওয়েজ আমরা স্বাগত জানাই। ন্যায় বা মূল্যহার ন্যায় যুক্ত হতে হবে এবং তা যাচাই বাছাই সাপেক্ষে করতে হবে। আপনারা কি ন্যায়সঙ্গত কোনো মূল্য বৃদ্ধির প্রস্তাব করছেন? আমরা ন্যায়সঙ্গত মূল্য বৃদ্ধির প্রস্তাব করি না। আমরা চাচ্ছি যে কস্ট ওরা সরবরাহ চেনে, যেমন আমি দেশীয় কোম্পানির কাছ থেকে গ্যাস, বাপেকের কাছ থেকে গ্যাস 3 টাকা 4 পয়সা মূল্য আছে, অথচ সরকারের নির্ধারিত মূল্য হচ্ছে আপনার 88 পয়সা। এই যে বেশ বাড়ানো হলো, অথচ আইএস গ্যাস কিনছি আমরা 1 টাকা 2 টাকা 51 পয়সা দিয়ে। বিদেশি গ্যাস দাম দেখা যাচ্ছে তুলনায় বাপেকের গ্যাস দাম বেশি হয়ে গেছে, এটা তো যৌক্তিক হতে পারে না। এইবার আসেন ভারত এলএনজি ক্রয় করতে 6 টাকা দিয়ে, অথচ হয়রাস বাংলাদেশ $10 $6, যেখানে $6 প্রাইস। এই যে ব্যাপারগুলো, মানে অ্যানোমালি গুলো, ডিসক্রিমিনেটি গুলো, যৌক্তিক জায়গাটা অসামঞ্জস্যতা জায়গাগুলো যে তৈরি হয়ে গেছে এবং সেখানে কোনো জায়গায় অসত্যতা আছে। এইবার আমি ভোক্তা কোন পণ্য সঠিক দাম, সঠিক মানে, সঠিক পরিমাণে কেনা বা দাম যাচাই বাছাই করে নেওয়ার অধিকার আমার আছে। রাষ্ট্র আমাকে সেই অধিকার দিয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষা আইনে এটাই বলা, সে আইনেও তার রয়েছে। হয়রাস একমাত্র বিতরণ এবং সঞ্চালন চার্জ, আজকে যে কথা বলা হচ্ছে 14 টাকা 91 পয়সা, অর্থাৎ 15 টাকা দিতে হবে দাবি করা হচ্ছে আমার কাছে। এখানে আমি মাত্র সঞ্চালন এবং বিতরণ চার্জের উপর একটু গণশুনানি হয়, সেইটা ধরেন 25 পয়সা আর হচ্ছে 28 পয়সা, 50-60 পয়সা, এইটুকু শুধু আমি যাচাই বাছাই করে দেখতে পারি। আর কোনো মূল্যহারের ব্যাপারে আমার কথা বলার সুযোগ নেই আইন, এটার উপরে গণশুনানি হয় না, যা বলা হয় তাই বাস্তব করে দেওয়া। আমরা এই সব ব্যাপারে, মূল্যহারের ব্যাপারে আপত্তি এবং ডক্টর এম শামসুল আলম, এবং এই জন্য আপনারা আদালতে যে রিটটি করেছেন, যার 31শে মার্চ যেটার শুনানির, মানে যেটি রুলের নিষ্পত্তি হবে বা আদালত নির্দেশনা দেবেন বলে জানতে পারছি, সেখানে আপনারা আসলে কি আশা করছেন? যেমন গতবার দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধি আপনাদেরই রিটের পরিপ্রেক্ষিতে সেটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। এবারে আসলে কি মনে হচ্ছে যে এই বিষয়ে আদালতের আপনাদের প্রস্তুতি কেমন, বা আদালতের কাছ থেকে কিরকম আশা করছেন? আমাদের প্রস্তুতি হচ্ছে, আমাদের অলরেডি একটা রিট মামলা রয়ে গেছে পেন্ডিং আদালতে। সেটা হচ্ছে যে গত 16ই অক্টোবর 2018-তে যে মূল্যহার ঘোষণা করেছে গ্যাস সরবরাহ ব্যয় হিসেবে, সেখানে 7 টাকা 17 পয়সা থেকে 8 টাকা 63 পয়সা, তার মধ্যে সঞ্চালন, বিতরণ ব্যয় আর পেট্রোবাংলার মার্জিন, তারপরে হচ্ছে দেওয়া, তাদের প্রাইভেট কোম্পানিগুলো, মানে প্রাইভেট শেয়ারহোল্ডারকে দেওয়া হচ্ছে 18%, তাদেরকে মানে লাভের সুযোগ দেওয়া। এই সব তো আমরা আচ্ছা, আমি একটু জানতে চাই যে মানে বাপেক্স যে রেটে দিচ্ছে তার চেয়ে বহুগুণে বাইরের কোম্পানিগুলো দিচ্ছে, এই তো ব্যাপারটা? না, বাপেক্সের তুলনায়
মানে এখন আইওসি হচ্ছে 2 টাকা 51 পয়সা বা 2 টাকা 55 পয়সা তারা প্রস্তাব করেছে, কিন্তু বাফেক্সের গ্যাসের মধ্যে এখন 3 টাকা চার্জ, এবং এটাও আমরা চ্যালেঞ্জ যে এটা কেন আমরা এই সমস্ত চার্জগুলো মূল্য হারগুলো আমরা হাইকোর্ট চ্যালেঞ্জ করেছি। এইবার যে মূল্য হার যে আসছে আমরা বলেছি এইটা বেআইন, কারণ 1 বছরের মধ্যে 2 বার বাড়ানো যায় না, 1 বছর। জি জি জি, ডক্টর এম শামসুল আলম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে বোধহয় এরকম যে বিদেশি কোম্পানি যারা গ্যাস প্রোডাকশন করে, আর বাপেক্স তো দেশি কোম্পানি, বিদেশি কোম্পানি বেশি সুবিধা পাচ্ছে দেশি কোম্পানির তুলনায়, সেটি তিনি বলতে চাইলেন। এবং এটি যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই মোটো কাম্য না। আর আরেকটা হলো সঞ্চালন ইত্যাদির ক্ষেত্রে বোধহয় অতিরিক্ত ফি বাড়ানো হচ্ছে, এবং একই বছরে 2 বার বাড়ানোটা এটা আসলে ভাববার বিষয়। 16 অক্টোবর বাড়ানো, যেটি কার্যকর হয়নি বলে। আরেকটা বড় একটা জায়গা আছে কিন্তু, যেমন ধরেন যে ইলেকট্রিসিটি তো আপনি যতটা ব্যবহার করলেন ততটার দাম দিবেন, গ্যাসের মিটার, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ফিক্স। এবং বড় ধরনের একটা অভিযোগ আছে ভোক্তা পর্যায়ে যে তারা ঠিকমতো গ্যাস পান না। অনেক বাসাবাড়িতে গ্যাস আসেই না, কখনো কখনো আসে গভীর রাত্রে, এরকম অভিযোগ তো আমরা অনেক এলাকায় অসুবিধা আছে। কিন্তু তাদেরকে কিন্তু মাস শেষে কিন্তু ওই বিলটা ঠিকই দিতে হচ্ছে। তো আপনি যখন গ্যাস ঠিকমতো যাদেরকে দিতে পারছেন না, কিন্তু গ্যাসের দাম আপনি এই হারে বাড়াচ্ছেন বা বাড়ানোর প্রস্তাব করছেন, এটিও তো ঠিক না। গ্যাসের সরবরাহটাও এনশিওর করাটাও জরুরি। আপনি যখন দাম বাড়াবেন তখন সাপ্লাইটাও যেন ঠিকঠাক মতো সেবাটাও এনশিওর করতে হবে। এবং জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন যে এটি আসলে বাসাবাড়ি পর্যায়ে খুব বেশি এটা কার্যকর হবে না, এটিতে খুব বাণিজ্যিক পর্যায়ে এবং শিল্প ও বাণিজ্যিক পর্যায়ে মূলত এটি প্রভাব ফেলবে। এবং কেন 1 চুলা 2 চুলা যে হিসাবটা আপনি বললেন এটি আছে, জি নিশ্চয়ই, কিন্তু এটি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রীর কথা আমি বলছি, এবং এখানে দুর্নীতি এবং অসঙ্গতি এটা দূর করা উচিত এবং এগুলো খতিয়ে দেখা উচিত। এবং এখানে শামসুল আলম সাহেবরা সহজ যে প্রস্তাবগুলো রেখেছেন সেগুলো অবশ্যই আলাপ আলোচনা হতে পারে। আরেকটা অনেক ক্ষেত্রে দেখা যায় গণশুনানিতে যেটা হয় সেখানে সেই সমস্ত যৌক্তিক প্রস্তাবও গ্রহণ করা হয় না, যেটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে সেটা ঘোষণা করে দেওয়া হয়। এমন অভিযোগ আমরা অতীতেও দেখেছি। এবং আরেকটা বিষয় একটু যাই, গ্যাসের দাম বাড়ানোর প্রেক্ষিতে এই বিষয়টি এসছে, যদিও গ্যাসের দাম সম্পর্কিত যেটি কিছুদিন আগে বিএনপি মহাসচিব বলেছেন যে গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ প্রতিরোধ করবে। আজকে দেখছি গণফোরাম বলছে যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে কর্মসূচি দেবে। মানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তো আমরা সবসময় বাম সংগঠনগুলোকে দেখি যে তারা বেশ দাবি আদায় কর্মসূচি দেয়, কিন্তু এবারে অনেক দিন পরে মনে হয় একটা ইস্যুতে বিএনপিকে সরব, মানে বিএনপি অন্তত বলতে দেখা গেল। এটির কারণ এটি হতে পারে যে বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, তারা যেসব দাবি নিয়ে আন্দোলন করে সেগুলি মোটামুটি পুরোটাই তাদের দল কেন্দ্রিক বা তাদের রাজনীতি কেন্দ্রিক। সাধারণ মানুষের সমস্যা নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে তারা খুব বেশি কর্মসূচি দেয় না। সেই অভিযোগের কারণে বিএনপি কর্মসূচি দিচ্ছে না, বিএনপি বলছে জনগণ প্রতিরোধ করবে। আচ্ছা, তো যাই হোক, গণফোরাম অবশ্য বলছে যে তারা কর্মসূচি দেবে। গণফোরামকে আপনি কিছুটা বাম ঘরানোর কাছাকাছি ধরতে পারেন। গণফোরামে যারা আছেন তাদের অনেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আগে। যাই হোক, তো এটি তো রাজনৈতিক দল হিসেবে বলতেই হয়, বাট গণফোরামের কর্মসূচি দিয়ে কতখানি ইম্প্যাক্ট পড়বে সেটিও চিন্তা করার বিষয় আছে। আর বিএনপি তো আপনি বলছেন না, তারা বলছে জনগণ প্রতিরোধ করবে। এটি তো বিএনপি সবসময় জনগণের উপর দিয়ে তাদের নিজস্ব দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রেও বরাবরই বলে আসছে জনগণ প্রতিহত করবে, জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। তাদের নিজস্ব কোনো অ্যাক্টিভিটিস তো দেখা যাচ্ছে না। এটি কিন্তু আমার একটা বড় দুঃখ যে এত বড় একটা জনসমর্থনের দল, কিন্তু তারা সেইটা প্রজেক্ট করতে পারছে না, তারা সেটা মাঠে কাজে লাগাতে পারছে না। এটি অনেকটাই নেতৃত্বের ব্যর্থতার। আমার মনে হয় এখানে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার এই যে লড়াই, রাজনীতিটা তো এখানে কেন্দ্রবিন্দুতে এসে মিলেছে যে কে ক্ষমতায় যাবে আর থাকবে। এই থাকা এবং যাওয়ার লড়াইয়ের বাইরে জনস্বার্থ সম্পৃক্ত বিষয়ে এখানে রাজনৈতিক নেতাদের খুব কনসার্ন না, এবং সেই ব্যাপারে কথা বলা, তাদের দাবি নিয়ে মাঠে নামা, এটা বাম সংগঠন ছাড়া আর কেউ নামে না। তো সেই জায়গা থেকে তারা কথা বলছেন, আমি এটিকে ইতিবাচকভাবে দেখতে চাই। বাম সংগঠনগুলো শুক্রবারে বিক্ষোভ ডেকেছে। হ্যাঁ, কথাই বলছেন, আমার মনে হয় এটা কথা বলার অধিকার সবার রয়েছে, এবং জনস্বার্থ সম্পৃক্ত বিষয় নিয়ে রাজনীতিটা অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে ডাকসুর পরবর্তী যেমন আন্দোলন চলছে, উপাচার্য বলছেন যে পুনর্নির্বাচন সম্ভব না, কিন্তু পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। এই প্রসঙ্গটি নিয়ে একটু কথা বলতে চাই, দর্শক থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই
ডাকসুর নির্বাচনের পর নতুন নেতৃত্বের অভিষেকের যেমন প্রস্তুতি চলছে, তেমনি আবার আন্দোলনও চলছে অন্যদিকে। এই বিষয়ে একটু জানতে চাই যে গতকালও আমরা লিটন নন্দী আন্দোলনকারী নেতা তার সাথে কথা বলছিলাম, যে তারা বলছেন কঠোর কর্মসূচি, কি কর্মসূচি দেবেন সেই বিষয়ে খুব সুনির্দিষ্ট কর্মসূচির কথা তিনি বলছিলেন না। কিন্তু আমরা দেখছি অনশন চলছে, রাজু ভাস্কর্যের সামনে, রোকেয়া হলের সামনে শিক্ষার্থীরা অনশন করছে, 6 জন 5 জন অনশন করছেন। আসলে কি মনে হয়? কিন্তু উপাচার্য স্যারও আবার বলে দিয়েছেন যে পুনর্নির্বাচন কোনোভাবেই সম্ভব না, অভিষেকের প্রস্তুতি তো বরং চলছে, সেটি বলছেন আবু সাইদ খান। আচ্ছা, যা ঘটেছে আসলে আন্দোলন কি এই আন্দোলন কি কোনো গতি পাবে? আন্দোলন গতি পাবে কিনা সেটা হলো আরেকটা প্রশ্ন। তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেসব অনিয়ম হয়েছে এবং কিছু কিছু তো নমুনা পাওয়াই গেছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হচ্ছে এগুলোকে খতিয়ে দেখা, এগুলোকে তদন্ত করা। তো এইটা আমার মনে হয় দ্রুত তদন্ত করা উচিত ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যারা অনশন করছে, আমি শুনলাম, অনলাইনে দেখলাম যে তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। তারা কি চায়, কেন করছে? বিশ্ববিদ্যালয় তো কর্তৃপক্ষ, বিশেষ করে ভাইস চ্যান্সেলর, অন্য তাদের সন্তানেরা এটা করছে, তাদের ভিতরে ক্ষোভ যন্ত্রণা রয়েছে কিংবা যৌক্তিক যেসব বক্তব্য রয়েছে সেগুলো বিবেচনা আনাটা উচিত বলে আমি মনে করি। অতএব এখানে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারো কথাকে আমল দেবে না, এটা তো হতে পারে না। আর একটা হচ্ছে যে যেখানে যে সতর্কতার কথা ছাত্রদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, সেই সতর্কতা যদি গ্রহণ করা হতো তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না। যেমন তারা বলেছিল যে এখানে একাডেমিক ভবনে নিয়ে আসা, নির্বাচনগুলো হল থেকে একাডেমিক ভবনে নিয়ে আসা, তো নিয়ে আসলে সেখানে এই যে অনিয়ম, লাইনের ধীরগতি ইত্যাদি, এটা একটা ব্যাপার ছিল। তারপরে স্বচ্ছ ব্যালট বাক্স ইজিলি করতে পারতো, এটা খুব কঠিন ব্যাপার ছিল না, এটাও তাদের প্রস্তাব ছিল, সেটা করে নেই। অনেক ক্ষেত্রে ওই মানে টিনের বাক্স খুলে দেখাই নেই, এই সব অভিযোগগুলো রয়েছে। তারপরে সিলসহ যেগুলো পাওয়া গেল, এগুলো নিশ্চয়ই খতিয়ে দেখা উচিত। এবং এর জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব আনন্দিত হয়েছেন। কেন আনন্দিত হয়েছেন আমি তো এটা বুঝলাম না। তো তাকে বিব্রত এবং লজ্জিত হওয়া উচিত ছিল। অবশ্য চিফ রিটার্নিং অফিসার বোধহয় না, উনি বিব্রত এবং বোধ করেছেন। তো আমার মনে হয় সেই জায়গা যেহেতু বিব্রত হয়েছেন, যে তদন্ত করে এখন ব্যবস্থা নেওয়া হবে, কিছু দু একটি অনিয়ম যেটি থাকলে সেটির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি বলছে বিশ্ববিদ্যালয়। এখন দুটি না একটি অনিয়ম যখন হয়েছে, কতটুকু অনিয়ম হয়েছে সেগুলো আগে তদন্ত করা উচিত এবং তদন্তের পরেই তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। তদন্তের আগে যদি সিদ্ধান্ত এই যে তেমনই যে আগে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে থাকা হয় যে আমরা এটা করব, তাহলে তো আর তদন্ত করার কোনো যুক্তি নেই। অতএব আমার মনে হয়, কিন্তু এই যে তদন্ত করে ব্যবস্থা, তার ফলে কি যে দাবি ছাত্রছাত্রীরা করছে, শিক্ষার্থীরা যারা আন্দোলনরত তারা যেটি করছে, সেটি কি আসলে মেনে নেওয়ার কোনো না? একটা হতে পারে যে তাদেরকে তো বলতে পারে যে ঠিক আছে, যে সব অনিয়ম হয়েছে আমরা এগুলো তদন্ত করে দেখছি, সেটি তো তারপরে কই তদন্ত তার হচ্ছে না। এখন দু একটি অনিয়ম হয়ে থাকলে সেটি তদন্ত করে দেখা হবে। এখন সেই অনিয়মের মধ্য দিয়ে যদি এমনটা প্রমাণ হয় যে নির্বাচন যেটা হয়েছে সেখানে সত্যের কাছাকাছি নেই, তখন তো আগে সিদ্ধান্ত নিতে পারে না যে অভিষেকে যাবে। অতএব তদন্ত করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেইটা তাদের কাছে স্পষ্ট করে বলা উচিত। তদন্তর বিষয়টা তো আপনার কুয়েত মৈত্রী হলে যে প্রথম যে ঘটনাটা ঘটলো, টিক দেওয়া, আপনার সিল তো নাই ওখানে, হচ্ছে সিল তো নাই ওখানে, টিক দেওয়া, সেই রকম ব্যালট পেপার পাওয়া গেছে এবং সেটির বিরুদ্ধে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। প্রভোস্টকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়ে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রভিসি অ্যাডমিন যিনি ডক্টর মোহাম্মদ সামাদ, তাকে হেড করে কিন্তু একটা তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। এটি গেল কুয়েত মৈত্রী হলের অনিয়ম। আর রোকেয়া হলের অনিয়ম, যেটি একটি দুটো বাক্সের মধ্যে ফ্রেশ ব্যালট পেপার পাওয়া গিয়েছিল, সেখানেও তো আপনার কয়েক ঘন্টা পিছিয়ে পরে ভোট নেওয়া হয়েছে। আর অন্যান্য এই দুটো মোটামুটি মেজর অনিয়মের কথা আমরা শুনেছি। বাকিগুলিতে যে অনিয়ম কোথাও লাইনের ক্ষেত্রে শুনেছি যে লাইনে ধীর গতি ছিল, কেউ নিজেরা ভোট দিয়ে এসে আবার লাইনের ভেতরে অন্যদেরকে বাধা দিয়েছে, এ ধরনের। এটি কিন্তু পুরনো কৌশল। আমাদের পাশের দেশ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট দীর্ঘদিন এই কৌশল অবলম্বন করেই অনেক ক্ষেত্রে সাকসেস মানে কি বলে সাফল্য পেয়েছে। তো আমি কিন্তু দেখছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেয় নাই সেটা কিন্তু না, অনেক ক্ষেত্রে নিয়েছে তারা। আর সাইদ ভাই যেটা বললেন যে যারা অনশন করছে, আন্দোলন করছে, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কথা বলছে না, এটি সাইদ ভাই আমি একটু কারেকশন করে দিই আপনাকে। আমি আজকেই একটি অনলাইনে দেখেছি যে রোকেয়া হলের যে অনশন যে মেয়েরা করছে, তাদেরকে প্রভোস্ট তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। যারা আন্দোলন করছে তারা বলেছে যে এখন আন্দোলনের মধ্যে তাদের সঙ্গে আন্দোলন চলাকালে তাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। কিন্তু ওরা আবার, আমি এখন দেখলাম যে ওরা বলছে যে না, এই ধরনের কোনো কথাই হয়নি।
আমি কিন্তু একটা পড়েছি এরকম যে তাদেরকে আলোচনার কথা বলা হয়েছে, তারা বলছে এই মুহূর্তে আলোচনা বসার মতো, যেহেতু আন্দোলন করছি আমরা, এই মুহূর্তে আলোচনা করা সম্ভব না। এনিওয়ে, যদি এটা হয়ে থাকে যে না তাদের সঙ্গে আলোচনা করছে না, এটা তো তারা অভিযোগ করেছে গত রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হেনস্থা করেছে এবং প্রভোস্ট বলছেন যে সেই বিষয়ে প্রভোস্টের কাছে কোনো তথ্য নেই, প্রভোস্ট জানেন না, এবং বলছেন যে হলের বাইরে তারা আন্দোলন করছে, হলের বাইরে থাকলে তাদের কনসার্ন না, মানে না কনসার্ন না তা না, আমি বরং শুনেছি যে কনসার্ন তো বটেই। হলের প্রভোস্টের বক্তব্য আমি শুনেছি, তিনি বলেছেন যে আমার হলের মেয়েরা গেটের বাইরে গিয়ে অনশন করছে, তারা গেটের বাইরে অবস্থান করছে সারা রাত। এটি অবশ্যই একটি চিন্তার বিষয় এবং আমরা তাদেরকে বারবার বলেছি ভেতরে আসার জন্য, তারা আসে নাই এবং সারা রাত ধরে হাউস স্ট্রিট ওরা জেগেছিল। এটি কনসার্ন না কেন, তারা তো কনসার্ন জানিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে কিন্তু এই ধরনের আন্দোলন সমর্থন করি না। আপনি এই যে হলের মেয়েরা তার বক্তব্যটা এরকম, কোট আনকোট আমি পত্রিকা থেকে পড়ছি, যে তারা হলের মানে মেয়েরা তারা হলের গেটের বাইরে অবস্থান করছেন, সেখানে হেনস্থা হওয়ার ঘটনাটি আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন তাদের গেটের বাইরে থেকে হলের ভেতরে নিয়ে আসে। আচ্ছা, তাহলে একটা কনসার্ন বটেই, হলের গেটের ভিতর থেকে বাইরে আন্দোলন করলে সেটি আমি ওনার প্রেস কনফারেন্স করেছেন উনি আজকে একটা, সেখানেই বলেছেন, সেখানে আমি এটাও শুনেছি। যাই হোক, তাহলে তারা চাচ্ছেন যে তারা বাইরে না থাকুক, তারা ভেতরে আসুক, এটা তো চেয়েছেন, তাই না? আর আন্দোলনকারীদের সঙ্গে আলাপ যোগাযোগ করার কথা যেটা আমি শুনেছি সেটাও আমি বললাম। তবে এখনকার কথা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমরা এমন দেশে, আমরা যে সমাজে বাস করি, সেখানে আমি এখন চাইলেই একদম 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু চাইলে এটা অবাস্তব হবে আর কি। আমি সমর্থন করছি না, আমি চাই যে হ্যাঁ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, কিন্তু আমরা সর্বক্ষেত্রে কি দেখছি, এর আগে যখন ইলেকশন গুলো হতো, ডাকসু নির্বাচন হতো, তখন কি একদম প্রশ্নহীন নির্বাচন ছিল? মানে আমি দুটো ইলেকশন আমি দেখেছি। একটি 90 সালে তো লাস্ট ইলেকশন হইলো, সেই ইলেকশনের আগের ইলেকশন যেটি আপনার 89 ইলেকশনে আমি নিজে ভোটার ছিলাম, ভোট দিয়েছি এবং তখন সাংবাদিকতা করতাম, সেই হিসাবে দেখেছি। পরের ইলেকশন যেটা 90 সালে হয়েছে সেটাও দেখেছি। সেই ইলেকশন নিয়ে খুব বেশি বড় ধরনের কোনো অভিযোগ ওই অর্থে ছিল না। বাট আমি যেটা মনে করি যে এই গত কয়েক বছরে, 10 বছর যদি ধরি, ছাত্রলীগ অলমোস্ট এককভাবে ক্যাম্পাসে ছিল, যেটা আমাদের অতীতে সবসময় হয়ে আসছে। যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনই ক্যাম্পাস দখল করে রাখে। এটা বিএনপির আমলে ছাত্র দলের ক্ষেত্রে হয়েছে, আওয়ামী লীগের সময় ছাত্রলীগের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ক্ষমতাসীন যারা ছাত্র সংগঠন থাকে তারা আবার ডাকসু নির্বাচনে পরাজয়, মানে তারা ক্ষমতায় নির্বাচনে জয়ী হতে পারে। এটি তো আমাদের দেশের জাতীয় রাজনীতিতে এক সময় ছিল, কোনো দল পরপর দুই টার্মে জিততে পারে নাই, কিন্তু সেই সময় কিন্তু বদলে গেছে। বর্তমান সরকার পরপর 3 মেয়াদে ক্ষমতায়। তো আমি জাতীয় রাজনীতির একটা প্রভাব, মানে একটা এটা আমি বলবো না যে পড়তেই হবে, বাট এটি পড়েছে। এবং আমি মনে করি না যে সবসময় এটা ঘটতে থাকবে, যে যারা যে দল ক্ষমতায় থাকবে তারা কখনোই ডাকসুতে জিততে পারবে না, এরকম কোনো কিন্তু আইন নাই। নিশ্চয়ই না, এরকম এইটি সবসময় হবে এরকম নাও হতে পারে। আমি যেটা বুঝি, ছাত্রলীগ খুবই অর্গানাইজড একটি সংগঠনে পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা 10 বছর এককভাবে তারা কর্তৃত্ব করছে। সেই হিসাবে দেখেন, ছাত্রলীগই একমাত্র সংগঠন যারা ডাকসু এবং হল সংসদে ফুল প্যানেল দিতে পেরেছে। ছাত্রদল ধরেন নির্বাচনে কারচুপি ধরেন হয়েছে, প্যানেল দিতে তো কোনো সমস্যা ছিল না, ছাত্রদল তো পুরো প্যানেলে দিতে পারে নাই। তাহলে আপনি কি করে, আমি আশা করব যে তারা জিততে পারবে। আমি বলছি যে ছাত্রলীগ ভালো করতো ইলেকশনে, এটি আমার নিজের ধারণা ছিল, ছাত্রলীগ ভালো করবে। তারপরেও এবং ঘোষিত ফলাফলে ভালো তো করেছেও। আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে কিছু অনিয়ম তো হয়েছে, তারপরও যে অ্যাচিভমেন্টটা হয়েছে, দীর্ঘ প্রায় 29 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, এটি একটি বড় অর্জন। একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে ফিরবো এবং নতুন একটা ধারা চলে এসছে কিনা সেটি নিয়েও যদি আমরা অনলাইনে খবর পাই নিশ্চয়ই একটু কথা বলার সুযোগ থাকবে। দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরে যাচ্ছি। বিডি নিউজের স্পটলাইটটাই দেখতে চাই। শিক্ষার্থীরা কি চায় বুঝতে চাইছেন ভিপি নূর, একটু মন্তব্য নিতে চাই। জনাব রেজনুল হক রাজা, আপনার কাছ থেকেই জানতে চাই যে আসলে তিনি কি করে বুঝবেন শিক্ষার্থীরা কি চাইছে, এটি আর বোঝার উপায় কি, বরং তিনি কি চাইছেন তার মনোভাব কি বোঝা যাচ্ছে? তার মনোভাব একটু আগে আপনাদের খবরে যেটি দেখলাম, তিনি বলেছেন যে শিক্ষার্থীরা যদি চায় যে আমি এই পদে বসি এবং সেখান থেকে আমি তাদের অধিকার আদায়ের আন্দোলনে যাই, তাহলে আমি বসবো, আর তারা যদি না চায় তাহলে আমি বসবো না। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে তিনি ডাকসু ভিপির দায়িত্ব নিতে চাচ্ছেন, এটি আমার কাছে পরিষ্কার। কারণ শিক্ষার্থীরা কি চায় না চায়, শিক্ষার্থীদের ক্যাম্পাসে তো আন্দোলন চলছে, সেখান থেকে তাদের দাবি স্পষ্ট। সুতরাং তার এই শিক্ষার্থীদের পালস বুঝতে না পারার কথা না।
কিন্তু তার নিজের একটা ইচ্ছা আছে এই পদে যাওয়ার, সেটি আমি মানে একাংশের দাবি মানে আন্দোলন চলছে, সব শিক্ষার্থীরা সবাই তো আর করছে না। আবু সাইদ খান না, তো সে যাদের সাথে সংশ্লিষ্ট ছিল তারা তো আন্দোলনে রয়েছে, অতএব সেই ক্ষেত্রে তার না বুঝতে পারার ব্যাপারটা না, আমার মনে হয় সিদ্ধান্তহীনতা ভুগছেন। একদিকে আন্দোলনকারীরা তার সতীর্থরা, অন্যদিকে হচ্ছে ভিপির পদ, তো এই দুটোর মাঝে উনি দোল খাচ্ছেন। তো আমার মনে হয় তার স্পষ্ট হওয়া উচিত, এটা কোনো কথা হতে পারে না যে উনি বুঝতে পারেন নাই, কি করা উচিত তার আমার মনে হয় বোঝা উচিত। এই অভিষেকের প্রস্তুতি চলছে, সেখানে নিশ্চয়ই একদম স্পষ্ট হয়ে যাওয়া যাবে যে তিনি তার সিদ্ধান্ত আসলে তিনি কি করবেন। যাচ্ছে। আমরা পরের পত্রিকায় চলে যেতে চাই। এরপরে বিডি নিউজের পরে যে পত্রিকা প্রথম আলো, ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদনে এরকমটি বলা হচ্ছে। এটি নিয়ে কি বলবেন? নির্বাচন সম্পর্কে তো দুটো বয়ানই আছে, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর একটা হলো সুষ্ঠু হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের বলাটার যৌক্তিকতা কতটা দেখেন, যেখানে যুক্তরাষ্ট্রের নিজের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অনেক আলোচনা। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরে সারা পৃথিবীর মোড়ল হিসাবে সারা পৃথিবীর ব্যাপারে তারা কথা বলছেন। এই তো এখন ব্যাপারটা হলো আমাদের দেশের নির্বাচন সম্পর্কে তো এই দুই বয়ানই আছে, তার ভিতর যুক্তরাষ্ট্রের একটা বয়ানের কথাই বলবে। যুক্তরাষ্ট্র তো আমি এটা তো অনেক পরে রিয়াকশন না, এটা তো একটা মানবাধিকার রিপোর্টের মধ্যে এটা মেনশন করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার সব দেশের মানবাধিকার পরিস্থিতির উপর প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু তাদের নিজেদের দেশের মানবাধিকার নিয়ে কিন্তু কখনো কোনো রিপোর্ট আমরা দেখি না। সেটি তাদের মধ্যে এখতিয়ারের মধ্যে পড়ে না নাকি এরকম কিছু বলে, হাস্যকর কথা। তবে ইলেকশনের পরপরই যুক্তরাষ্ট্র যে রিয়াকশন দিয়েছিল তা সেখানেও এই ধরনের মন্তব্য করেছিল। পাশাপাশি কিন্তু আবার এটাও বলেছে যে আমরা এই সরকারের সঙ্গে কাজ করে যাব, বাংলাদেশের জনগণের সাথে অভিনন্দন জানিয়েছেন। মানে যখন যেভাবে সুবিধা হয় সেটা বলে যুক্তরাষ্ট্র, এটা তো আমরা সব ক্ষেত্রে সব ইস্যুতেই অলমোস্ট দেখতে পাচ্ছি। এই মোটামুটি আমাদের আজকের খবরগুলো দেখে নিলাম। শিগগিরই চাকসু নির্বাচন চান তথ্যমন্ত্রী, এই খবরটি দেখছি। প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন ইউএনও। সদরঘাটে ছিনতাই সন্দেহে 4 যুবক আটক। এই মোটামুটি খবরগুলো আরো দেখে নিলাম আজকে। আমরা কেন শুধু চাকসু, আমরা সব সংসদে নির্বাচন চাই, কেবলমাত্র হয়তো শিগগিরই চাকসু নির্বাচন, বাকিগুলো একটু আমি মনে করি যে বহুদিন পর ইলেকশন হয়েছে, এই ধারাবাহিকতা সব জায়গাতে ইলেকশন হোক, এবং ছাত্রলীগের সভাপতি রেজাল্ট মেনে নিয়ে যে উদারতা দেখিয়েছেন, আমি মনে করি ভিপি হিসেবে পরাজিত হয়েও এই যে অ্যাচিভমেন্ট হয়েছে কোটা আন্দোলনের নুরুল হকদের, তাদেরও আসলে যেটাই হোক এটি তাদের কম অর্জন না, এটি মেনে নিয়ে তাদেরকেও আসলে এগিয়ে যাওয়া। আজকে শেষ করতে হবে।